এই মুহূর্তে সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন দেখুন সরাসরি ভিডিও ফুটেজ। বলবেন আমি দিল্লিতে আছি, একবার আপনার সঙ্গে দেখা হয়নি, একবার দেখা করতে চাই। তো দেখা করার জন্য আমি প্রথমেই বললেন মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন। ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত, এটা কেমন করে হলো? পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি ঢুকে গেছে, যেটা আগে ছিল না, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল। বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল। আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে। আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো, সেখানে প্রচার করা হলো এতদিন দাদাকে ভোট দিয়েছে আর ভাইকে ভোট দাও। তাকে মসজিদে মসজিদে ঘুরিয়ে মুসলমান সমুদায়কে খুশি করার চেষ্টা করা হলো। আর উল্টো দিকে পরিকল্পিতভাবে তৃণমূলের লোকরা দাঙ্গা লাগালো। তৃণমূলের লোকদের এমএলএ তাকে দিয়ে বলানো হচ্ছে মুসলমান এক হও, হিন্দু তোমাদেরকে কেটে জলে ভাসিয়ে দেবে। অর্থাৎ একথা বলার মধ্যে দিয়ে হিন্দুদেরকে ভয় পাই দিয়ে হিন্দুদের কাছে বার্তা দিল তৃণমূল, হিন্দু তোমরা এক হও। বার্তা দিচ্ছে একটাই অংশ, তাদেরই নিজস্ব এজেন্সি, তৃণমূলের এজেন্সি, তৃণমূলের ভাড়া করা এজেন্সি। সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে এতদিন তোমরা দাদাকে ভোট দিচ্ছ আর ভাইকে ভোট দাও। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক। বাংলার হিংসার রাজনীতি তুলে ধরলেন অধীর চৌধুরী। লক্ষ্য তাদের অধীর চৌধুরীকে হারানো। দিদির লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী হেরেছে, কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি। আমার কোনো আফসোস নেই, কারণ আমি ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে গেছি। আর ধর্মনিরপেক্ষ রাজনীতির যারা করে তাদের কাছে এটা কখনো একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝলাম সেটা। তাই আমার কারোর কোনো ক্ষোভ নেই। আমাকে যারা ভোট দিয়েছে তারা হিন্দু, আমাকে যারা ভোট দিয়েছে তারা মুসলমান। যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে, তেমনি হিন্দু মুসলমান উভয় পক্ষ আমাকে ভোটও দিয়েছে। হয়তো আমার যেটা আশা করি সেটা দেয়। আমাকে গতবার যে হিন্দু সম্প্রদায় তারা বিজেপিকে দিয়েছিল 1,43,000 ভোট, এবার প্রায় 3.5 লক্ষ পার করে ভোট দিল। তার 2.5 গুণ ভোট তাদের বেড়ে গেল। এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল। টিএমসি তার নিজের এজেন্সিকে ব্যবহার করে প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ, মুসলমানকে ঠেকাতে বিজেপিকে ভোট দাও। আর মুসলমানকে বলা হলো যেখানটায় সেটা আমাদের ঘরের ছেলে, সেখানটায় হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিতে হবে। এতদিন দাদাকে দিয়েছে, ভাইকে ভোট দিতে। ম্যাডাম কি বললেন দাদা? ম্যাডামকে বললাম, ম্যাডামকে এটাও বললাম যে ম্যাডাম বাংলায় যারা কংগ্রেস করবে তারা কিন্তু খুব কনফিউজড হয়ে আছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া। তিনি বললেন পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের রাজনীতি খেলা শুরু করেছিল তৃণমূল ও বিজেপি। গত 5 বছরে বিজেপি 1.5 লাখের কাছাকাছি ভোট পেয়েছিল, এবার কিন্তু তাদের 3.5 লাখ, দ্বিগুণ ভোটটা বেড়েছে। অর্থাৎ বলেছিল যে মুসলিম এবং হিন্দু ধর্মীয় যেটা মেরুকরণ করেছিল বিজেপি এবং তৃণমূল, সেটা কিন্তু তার জন্য সোনিয়া গান্ধীকে তিনি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন। কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যসভায় যেতে পারে বলে কংগ্রেস সূত্রের খবর। সোনিয়া গান্ধী অধীর চৌধুরীকে দিল্লিতে ডাকেন। তড়িঘড়ি অধীর চৌধুরী একেবারে ফোন পাওয়া মাত্রই তিনি ছুটে যান এবং আগামী দিন কিন্তু মানুষের একটা উজ্জীবিত হয়ে এবং সরাসরি রাহুল গান্ধীর সঙ্গেও তিনি বৈঠক করবেন, এমনটাই সূত্র মারফত খবর। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে একটা দেখার একটা বিষয়। তবে হাওয়া চেঞ্জ বা সিস্টেম কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হতে পারে সেটার উপরেও কিন্তু ক্রমশ সেটা একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করে অধীর চৌধুরী রাজ্যসভায় প্রার্থী হতে পারে। অধীর চৌধুরীকে কাছে পেয়ে আরও একটা এআইসিসি নেতৃত্ব যে অধীর চৌধুরীকে দায়িত্ব দেওয়া হচ্ছেই প্রদেশ সভাপতি, তিনিই থাকবেন। অধীর চৌধুরী এই বিষয়টা নিয়েও কোনো প্রশ্নের উত্তরে তিনি কথা বলেননি। তবে সোনিয়া গান্ধী অধীর চৌধুরীকে প্রশ্ন করেন যে আপনার এই যে আশাজনকভাবে যে ফলাফল হওয়ার কথা ছিল সেটা কেন হলো। অধীর চৌধুরী প্রথম পয়েন্টে বলেন যে তৃণমূল তো বলছে ইন্ডিয়া জোটে রয়েছি,
বাংলাতে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা মনোবল মনোযোগ একেবারে চাঙ্গা থেকে দুর্বল হচ্ছে। প্রতিনিয়ত কংগ্রেসের জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি প্রতিদিন ভাঙছে, কংগ্রেসের কর্মীদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, এটাও কিন্তু স্পষ্টভাবে তিনি সোনিয়া গান্ধীকে তিনি তুলে ধরেছেন। তো স্বাভাবিকভাবে আগামী দিন মমতা এই সরকার তাদের কিছু থাকবে না, কেননা আজ প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে অপব্যবহার করছে এবং কিছু তৃণমূলের যে কোটি কোটি টাকা মাঝারি প্রথম সারি যারাই তৃণমূল করবে তারাই কোটিপতি হবে। এই রাজ্যের সবচেয়ে কেলেঙ্কারি রাজ্য হচ্ছে বাংলা। তাই বাংলার মানুষকে একটা কথা বলবো, দেখুন অধীর রঞ্জন চৌধুরী হেরেও তিনি তার সাংবাদিক বৈঠকের প্রশ্নের উত্তরে জবাব দিচ্ছেন, কেন হেরেছেন কি কারণে সেটাই। আর তৃণমূল তো সামনাসামনি এসে বলতে পারবে না, তৃণমূল মানেই একটা চুরি করে টাকা পয়সা খায়, লেনদেন করে, গরিবের টাকা মেরে খায়, কিন্তু সেই গরিব তৃণমূলকে ভোট দেয়, টাকাতে মানুষ ভুলে যায়, অর্থাৎ না ভোট দিলে জেলে দেব, মিথ্যা মামলা দেবো, এই একটা প্রতিশ্রুতি কিন্তু তৃণমূল বায়না করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাও অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টভাবে তিনি দিল্লিতে একেবারে জানিয়েছেন। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বিষয়বস্তুগুলো তো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাই না? ভালো করে মনোযোগ দিয়ে না শুনলে তো আপনি আর এমনিতে আর বুঝতে পারবেন না, কেননা রাজনৈতিক সমীকরণ এবং রাজনৈতিক যে প্রতিহিংসা সেটা কিন্তু তৃণমূল প্রথম আবিষ্কার করেছিল। কিভাবে আবিষ্কার করেছিল? ভোট দখল। দেখুন তৃণমূল তো বলছে সিপিএম কংগ্রেসকে ছাঁটাই করতে হবে। কেন ছাঁটাই? অধিকাংশ সিপিএমের তাদেরকে মনীশ গুপ্ত প্রথম সারিতে মন্ত্রী রয়েছেন এবং অনেকেই মন্ত্রীর দায়িত্বতে রয়েছেন। তাহলে সিপিএমকে নিয়ে কিসের এত রাজনীতি? মমতাকে আজই জবাব দিতে হবে। জবাব না দিলে 14 তলা বিল্ডিং আগামী দিন বাংলার মানুষ রুখে দাঁড়াবে বা রুখে দাঁড়িয়ে সরকারকে পতন করে শেষ খেলা ছাড়বে, শেষ দেখা দেখবে। কেননা এই রাজ্যের তৃণমূল বারবার করে দাবি দাওয়া করছে যে সিপিএম এর কিছু নেই, তো সিপিএম এর জনপ্রতিনিধিকে ভাঙিয়ে, কংগ্রেসের জনপ্রতিনিধিকে ভাঙিয়ে বাংলাতে তৃণমূল একটা দারুণ পরিস্থিতি করেছে প্রশাসনকে কাজে নিয়ে। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, বারবার করে এই প্রশ্নের উত্তরে আগামী দিন কোন পথ চলা শুরু হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, অধীর চৌধুরী আধ ঘন্টা প্রায় 30 মিনিটের কাছাকাছি বেশি সময় ধৈর্য সহকারে সোনিয়া গান্ধীর বাসভবনে তিনি বৈঠক রীতিমতো করেছেন। আর এই বৈঠকে আরও একটা খবরের আপডেট আছে যে অধীর চৌধুরীকে আরও একটা দায়িত্ব দেওয়া হোক, যে রাজ্যসভায় তিনি প্রার্থী হতে পারেন, সেই সংসদ ভবনে তিনি কিছুটা মূল্যবান তথ্য প্রমাণ দিয়ে তিনি তুলে ধরবেন। কিন্তু তৃণমূল ধর্মীয় মেরুকরণে রাজনীতি করতে শুরু করে, তাই এই বাংলার রাজনৈতিক ইতিহাস, তাই বেকার যুবদের চাকরি নেই, মজুরি নেই, ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে হচ্ছে, তার মারা কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে 1000 টাকার বিনিময়ে। এই টাকা আপনার টাকা, আমার টাকা, সংখ্যালঘু টাকা, কিন্তু এইগুলো তো মানুষ আর বুঝবে না। বুঝবে কবে? আজ না হলে কাল ঠিক বুঝতে পারবে। তাই বাংলার মানুষ একদিন যখন ক্ষিপ্ত হবে, তাই তৃণমূলকে জব্দ করবে। ধন্যবাদ। আগামী দিন মানুষের রায় কতটা গ্রহণযোগ্য হবে।